নমস্কার, আপকে আদালতে আপনাদের স্বাগত। আপকে আদালতে আমরা পেশ করে থাকি আপনার ও আমার দুনিয়ার উচ্চকোটির মানুষ, বড় লোকদের, ক্ষমতাবান লোকদের, এমন লোক যাদের জনতা প্রশ্ন করতে চায়, এমন লোক যাদের কাছে জনতা কৈফিয়ত চায় এবং অভিযোগ করতে চায়। পেশ করছি আজকের মোকদ্দমা আপকে আদালতে। बिजनेस टाइकून विजय माल्या आपकी अदालते हाजिर होन। আপকে আদালতে অতিথিও আছেন, জনতাও আছেন, জনতার জাজও আছেন। আজকের এই আদালত শুরু হওয়ার আগে আজকের জাজ দিলীপ চেরিয়ানের পারমিশন চাইব আদালতের কাজ শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। মোকদ্দমা শুরু হচ্ছে। আপকে আদালতে প্রথম অভিযোগ বিজয় মালিয়ার বিরুদ্ধে। आपकी अदालते बिजनेस टाइकून विजय माल्यार বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খুবই রঙিন মেজাজের। বিজয়, আপনার চাইল্ডহুডের কথা বললে আমি কাগজে পড়েছি, ওরা বলে যে আপনি বুকে যাওয়া রাজপুত্র ছিলেন, পয়েল্ড সান অফ আ রিচ ফাদার। বুকে যাওয়া রাজপুত্র তো বুকে তো বিশেষ যায়নি, রাজপুত্র তো কখনোই ছিলাম না। উল্টে আমার বাবা কিন্তু খুবই স্ট্রিক্ট ছিলেন। হওয়া উচিত ছিল আপনার সাথে। এটা বলছি না যে আমি বদমাশ ছিলাম না, এখনো একটু বদমাইশি করি টরি আর কি। কিন্তু এটা বলা ঠিক হবে না যে আই ওয়াজ স্পয়েলড, বিকজ মাই ফাদার সেট ভেরি ভেরি হাই স্ট্যান্ডার্ডস ফর মি। আর আমাকে খুবই পরিশ্রম করতে হয়েছে। 400 টাকা মাইনে দিতেন আপনার বাবা আপনাকে? হ্যাঁ হ্যাঁ, 400 টাকা মাইনে ছিল আমার। আর ওই ওই মাইনে 3 বছরে বাড়েওনি, ইনক্রিমেন্টও হয়নি কোনো। আর বকাও খেতেন খুব? হ্যাঁ, বাবার কাছে তো খুবই বকুনি খেতাম। আর মা একটু ভালোবেসে, মানে একটু আদরে বোঝাতো আমায় আর কি। কিন্তু বলতে পারেন অল ইন অল ঠিকই তো ছিলাম। কিন্তু যদি এই সবই, বাবা স্ট্রিক্ট ছিলেন, 400 টাকা মাইনে দিতেন, আমি এটাও শুনেছি যে যদি কোনো চিঠিও লিখতেন তাহলে সেই চিঠি আগে পড়া হতো। একদম ঠিক কথা। তা সত্ত্বেও এত কিভাবে বকে গেলেন আপনি? বাবা তো আমাকে ওই হাতিদাহ বিহারে প্রথমে পাঠান, তারপরে শাহজাদপুর উত্তরপ্রদেশে। আর আমি যখন গাড়ি চাই তখন উনি রাজি হননি, আমাকে একটা সাইকেল দিয়ে দেন। তো তখনই একটু শুধরে যাই। কিন্তু আমি ইনভেস্টিগেট করার সময় জানতে পেরেছি আপনি নিজের ছেলের সঙ্গে একদমই স্ট্রিক্ট নন। না না, আমি তো খুবই স্ট্রিক্ট। আর ঠিক আছে, আজকালকার সময় তো 18 বছরের ছেলেকে তো আমি ঘরের ভেতরে বন্ধ করে রাখতে পারবো না। আহ, তবে ও বোর্ডিং স্কুলে থেকেছে, এখন কলেজে যায়, আবার বোর্ডিংয়ে আছে। তো বোর্ডিংয়ের ইনবিল্ট ডিসিপ্লিন থাকে। আর যখন ও ছুটিতে আসে এখানে, তো ঠিক আছে, একটু একটু পার্টি করে। এই বয়সে না করলে কবে করবে ও? আপনাকে আপনার বাবা তো 25 বছর বয়স পর্যন্ত সাইকেল অবধি দেননি, আর আপনি ওকে মাত্র 18 বছর বয়সেই এয়ারক্রাফট গিফট করে দিলেন। ও বেচারা তো গাড়ি পর্যন্ত চালাতে পারে না, আর আপনি এয়ারক্রাফটের কথা বলছেন? আমি ওর জন্মদিনে আমার নিজের এয়ারলাইন লঞ্চ করি, তো মিডিয়া লেখে যে আমি ওকে একটা গিফট দিয়েছি। তো এই যে মিডিয়া লিখতে থাকে আমার, মানে আমার লাইফস্টাইল সম্বন্ধে, এখন আমি কি করব? আমি আপনাকে বলছি যে আমি থিক স্কিন্ড হয়ে গেছি। আপনি লাইফস্টাইল চেঞ্জও করতে পারেন মিডিয়াকে খুশি করার জন্যে। এখন আমি মিডিয়াকে খুশি করতে গিয়ে তো নিজের সর্বনাশ করতে পারি না, না তাই না? আমি তো ওয়ার্ক হার্ড অ্যান্ড প্লে হার্ডার, এই ফিলোসফিতে আমি নিজের জীবন কাটাই। আই লিভ ইন দ্যাট ওয়ে। এক্সপেন্সিভ কারে ঘোরা, রেসিংয়ের শখ রাখা, ঘোড়া পোষা, হাই ফ্লাইং লাইফ লিড করা, আর আপনি বলছেন যে খুব পরিশ্রম করতে হয়, খুব হার্ডওয়ার্কিং।
হ্যাঁ, কিন্তু এই ফাস্ট কার্স, রেস, হর্সেস ইত্যাদি, ইত্যাদি যেগুলো আপনি বলছেন, কেবল এটাই নয়। টাকা যা লাগে এই শখের জন্য, সেগুলো তো আগে রোজগার করতে হয় না? সে তো বাবা কামিয়ে রেখে গেছিলেন না? হ্যাঁ, কিন্তু যেটা আপনি বলছেন যে বাবা যা কামিয়ে আমার জন্য রেখে গেছেন, আর আমার যা লাইফস্টাইল, যা কিছু ছেড়ে গেছেন সেসব কবেই শেষ হয়ে যেত। তো এখনো যে চলছে, তার মানে হলো যে এটা আমি পরিশ্রম করে কামিয়ে তারপরে খরচ করছি। এই কথাটা ঠিক যে যখন আপনি বিজনেস সামলাতেন বাবার মৃত্যুর পরে, কম বয়সে আপনি চেয়ারম্যান হয়েছিলেন, তখন সবাই বলেছিল যে এই কোম্পানির এখন সর্বনাশ করে ছাড়বে। একদম ঠিক কথা বলছেন আপনি। একদম ঠিক কথা বলেছেন আপনি। কিন্তু তখন ইউবির শেয়ার প্রাইস ৳১৯ ছিল, আজ ৳৫০০ বেশি। তো আই থিংক দ্যাট সেজ সামথিং। এটাই তো মানুষ জানতে চায় যে কি করে করেন, কারণ আপনাকে কাজ করতে তো দেখা যায় না, আপনাকে সবসময় পার্টিতেই দেখা যায়। আমি আপনার রেকর্ড দেখেছি যে ১ বছরে মুম্বাই থেকে সান ফ্রান্সিসকো 36 টাইমস আপনি ট্রাভেল করেছেন। হ্যাঁ, এই কথাটা ঠিকই, কিন্তু আমি আমি এইটুকুই বলতে চাইবো যে মিডিয়া আমার পেছনে ঘুরতে থাকে পার্টিগুলোয়। আ দুঃখের কথা হলো এই মিডিয়া আমার অফিসে পৌঁছয় না। সেই জন্য যা কিছু দেখা যায় সেটা কেবল পার্টির সময় দেখতে পাওয়া যায়। আমি তো মিডিয়াকে ইনভিটেশন দেব যে একবার আমার অফিসে এসে দেখুক, তাহলে ওরা নিজেরাই বুঝতে পারবে কতটা কাজ একটা করি। কন্ট্রোভার্সি আমি মিডিয়ায় দেখেছি যখন আপনি কিংফিশারের ক্যালেন্ডার বার করেন। হ্যাঁ, একটার পর একটা বড় মডেলকে সুইমিং স্যুট পরিয়ে আপনি হ্যাঁ। দেখান। সুইমস্যুটও কিন্তু একটা পোশাক, এবং কেউ সমুদ্র কিনারে গেলে তো সালোয়ার কামিজ তো পরে যাবে না। কিন্তু শেষমেশ তো আপনি সমুদ্রের ধারেই নিয়ে যাবেন। সে এই জন্য যে এই দেশের ৩ সাইডেই তো সমুদ্র। কিন্তু আমি শুনেছি যে এইবার আপনার প্ল্যান ওদের ফরেস্টে নিয়ে যাওয়ার ছিল। সে তো ফরেস্টেও সুইমিং পুল থাকে, রিসর্ট থাকে। ওই ক্যালেন্ডারের নামই ছিল সুইমস্যুট স্পেশাল, হ্যাঁ? আর এবার আরেকটা জিনিস আমি বলব যে আমি ইয়াং ডিজাইনার্স, আপকামিং ডিজাইনারদের থেকে সব ডিজাইন চেয়েছি। আর ওদের সুইমস্যুট আমি পেশ করেছি এবারে ক্যালেন্ডারে। আর আপনি জানেন হয়তো যে কিংফিশার ক্যালেন্ডার ওয়ান দ্য ফ্যাব অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল অ্যাজ দ্য বেস্ট ক্যালেন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। বিজয় স্যার, যখনই মিডিয়া আপনার সম্পর্কে লেখে তো সবচেয়ে বেশি চর্চা এই লেখাটা নিয়ে হয় যে আপনি ইয়টে পার্টি করেন, যেটা রাতে শুরু হয় আর সকাল অবধি চলে। লোক ডিনার না করে আসে আর ব্রেকফাস্ট করে যায়। মিডিয়াও মিডিয়াও ওটাই করে থাকে। অথবা এটা নিয়ে আলোচনা হয় যে আপনি কত হাই ফ্লাইং। কিংফিশার এয়ারলাইনের মালিক হয়ে লো ফ্লাইং তো আর হতে পারি না, না আমি। তো আমি তো হাই ফ্লাইংই। শুধু এইখানে ইন্ডিয়ায়, এই দেশে অনেক হিপোক্রেসি আছে আর কি। আর যে কোনো শখে ইফ দে লিভ, তো তাকে ক্রিটিসাইজ করে মানুষ। আর আপনি বিদেশে যান তো অনেক বিলিয়নার্স আছে, তাদের কাছেও অনেক বড় বড় ইয়ট আছে, প্রাইভেট জেট আছে, সবকিছুই আছে। ওদের সম্পর্কে মানুষ কম লেখে। এখানে আমাদের দেশে কেউ করলে তো লোকেরা তক্ষুনি ক্রিটিসাইজ করে। এটা তো ঠিক নয়। আপনার খারাপ লাগে যখন এরকম ক্রিটিসিজম হয়? না, না, এখন তো আমি অনেক থিক স্কিন্ড হয়ে গেছি। মানে এত শত আমি পরোয়া করি না। কারণ আমি তো নিজেই নিজেকে ডিফেন্ড করে করে ক্লান্ত হয়ে গেছি। তো আমি বলি যে এদের যা লেখার সব লিখতে দাও। আমার যে কোম্পানির রেজাল্ট, আমি যে অ্যাচিভ করেছি, নিজের জীবনে যে অ্যাচিভমেন্ট হয়েছে, লেট দেম জাজ ইট বাই দোজ রেজাল্টস। বিজয়, অনেকগুলো অভিযোগ আছে, প্রশ্ন আছে, দর্শকদের প্রশ্ন আমরা জানতে চাইবো, কিন্তু আমাকে একটা ব্রেকের জন্য থামতে হবে। ব্রেকের পর বিজনেস টাইফুন বিজয় মালিয়ার ওপর জনতার মোকদ্দমা চলতে থাকবে।
আপকে আদালতে আজ অভিযোগ আর সওয়াল জবাবের ঘেরাটোপে রয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় মালিয়া। আপকি আদালতে বিজনেস টাইকুন বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে থাকেন। বিজয় স্যার, আপনি খবরে থাকেন প্লে বয় ইমেজের কারণে, হাই ফ্যাশনের কারণে, সুইম স্যুট ক্যালেন্ডারের কারণে, ফার্স্ট কারের কারণে, যেটা আজকালকার কথা। কিন্তু যদি কিছু বছর পিছনে চলে যায় 1986-এ, আপনি এই কারণে নিউজে ছিলেন কারণ আপনার বাড়িতে অফিসে রেড হতো, আপনাকে অ্যারেস্টও করা হয়েছিল। হ্যাঁ, ওটা ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল। এখন বেশি ইনকাম হলে রেড তো হবেই। সমস্যা তো এটাই ছিল যে এই দেশে যে কিছু মানুষ ভাবে যে ট্যাক্স ইভেশন হচ্ছে, মানে লোকানো হচ্ছে, তো রেড করে দাও। আর আমার বক্তব্য এই যে, বা এখনো আমি এটাই বলবো যে ইনভেস্টিগেশন ইজ দ্য প্রেরোগেটিভ অফ দি গভর্নমেন্ট, কিন্তু ইনভেস্টিগেশনে একটা সম্মান থাকা উচিত। আমি এটা বলবো যে শুধু ভারতেই এমন ইনভেস্টিগেশন হয় না, এটা সব জায়গাতেই হয়ে থাকে, বিদেশেও হয়ে থাকে। কিন্তু ইনভেস্টিগেশন কন্ডাক্ট করা হয় উইথ ডিগনিটি অ্যান্ড গ্রেস। এখানে যে রেড করে দেয়, মানে ঘরে একেবারে ঘরের ভেতর চলে আসে, আলমারি তালা সব ভেঙে ফেলে, এটা এমন একটা ফিলিং, মানে যে গিল্টি আনটিল ইউ আর প্রুভেন ইনোসেন্ট। অ্যারেস্টও করেছিল। হ্যাঁ, বেঙ্গালুরু এয়ারপোর্টে অ্যারেস্ট করে, কিন্তু আমি দ্রুত বেলও পেয়ে যাই। আর এই রেড এবং আমাকে যে অ্যারেস্ট করা হয় সেটা শ ওয়ালেসের জন্য হয়েছিল, কারণ শ ওয়ালেসের ম্যানেজমেন্ট সরকারের কাছে একটা কমপ্লেন করে যে আমি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের ভায়োলেশনে শ ওয়ালেসের ওভারসিজ শেয়ার আমি কিনে নিয়েছিলাম। ওদের অ্যাকিউজেশন এটাই ছিল। আর সেই কারণে ওরা রেড করে। আমি তো নির্দোষ বেরিয়েও এলাম, আর এখন তো আমি সওয়ালেসও নিয়ে নিয়েছি। 2000 সালে অভিযোগ এটা ছিল যে রিজার্ভ ব্যাংকের পারমিশন না নিয়েই আপনি কিংফিশারের লোগো ব্যবহার করেছিলেন। তার জন্য আপনার ওপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেস করে, ফেরার কেস হয়। আমি কোনো ভুল কাজ করিনি। এক হোম গ্রোন সুপার ব্র্যান্ড কিংফিশার, যেটা তাকে বিদেশে পৌঁছনো আমার কাজ, এখনও তাই। It should be a matter of pride that something from India has become so popular globally. এখন এটা সাল 2005-এ মানুষেরা বলছে যে ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল হওয়া উচিত। আমি তো সাল 78-এ ইউবিকে ইন্ডিয়াতে মাল্টিন্যাশনাল কোম্পানি বানিয়ে দিয়েছিলাম। আর সেই কারণেই সব রেড, সব ইনভেস্টিগেশন এসব হয়। আমি তো অ্যাকুইটেড হয়ে গেলাম, নির্দোষ বেরোই। কিন্তু এখন দেখুন সময় কেমন বদলে গেছে। এটাই জানতে চাইছি যে সময় কেমন বদলে গেছে। ইনকাম ট্যাক্সের কেস হয়, আপনি ছাড়া পেয়ে যান। এনফোর্সমেন্টের কেস হয়, আপনি ছাড়া পেয়ে যান। সব ওয়ালেস অভিযোগ করে, আপনি সেই কোম্পানিটাই কিনে ফেলেন। আপনি এসব ম্যানুপুলেট করে থাকবেন। সেই জন্যই তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, রাষ্ট্রীয় সম্মান সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন অ্যাজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার আমি পেয়েছি। কিভাবে ম্যানেজ করেন জনতাকে ওই রহস্যটা বলে কিন্তু দিন, সিক্রেটটা কি? ম্যানেজ করার কোনো দরকারই ছিল না। যখন একজন ইনোসেন্ট, তাকে জোর করে দোষী করা যায় না। আই ডোন্ট ডু এনি রং থিংস, আই ডোন্ট হ্যাভ এনি নিড টু ডু রং থিংস। বিজয় সাহেব, এমন আমি অনেক তো কিছু নিজের ট্যাক্স ঠিকভাবে ভরে দিই, আমার কোম্পানিগুলো আইন মেনে চলে। আর এমন মানে এমন অনেক ডিপার্টমেন্ট আছে যারা ভাবে যে এগুলোর ইনভেস্টিগেশন হওয়া উচিত, কারণ এটা টেকনিক্যালি ঠিক নয়, ওটা ঠিক নয়। আর বড় বিজনেস এই দেশে চালানোটা খুব কঠিন কাজ। এমন লোক আছে গভর্নমেন্টে যে যারা একটু আর কি কাঠি করে। চাবি, হ্যাঁ, চাবিকাঠি লাগাতে পারে, মজা লাগে তাদের। আপনাকে এখনো কাঠি করে কিছু মানুষ, নাকি ভয় পায় আপনাকে? তালাই দিই না তো চাবি পাবে কোত্থেকে? কাঠি কিভাবে করবে ওরা? অনেক মানুষ এটা মনে করে যে আপনি পলিটিক্সে এই জন্য এসেছেন যাতে আপনার ইনফ্লুয়েন্স বাড়ে, আপনি নিজেকে বাঁচাতে পারেন। এটা নিয়েই আমাদের সওয়াল জবাব আছে, কিন্তু তার আগে আমরা একটা ব্রেক নিয়ে নেব। আর ব্রেকের পর
বিজয় মালিয়ার ওপর জনতার মোকদ্দমা চলতে থাকবে। আমরা ফিরব নতুন অভিযোগ আর প্রশ্নের সাথে। আপকে আদালতে আজ জনতার সওয়াল জবাবের ঘেরাটোপে রয়েছেন বিজনেস আইকন বিজয় মালিয়া। আপকে আদালতে পরের অভিযোগ বিজয় মালিয়ার উপর। আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বিজনেসের জন্য রাজনীতির সুবিধে নেওয়ার চেষ্টা করেন। বিজয় সাহেব, এই কথাটা কি সত্যি যে আপনি পলিটিক্সে এই জন্য এসেছিলেন কারণ আপনি খুব ঝামেলায় ছিলেন গভর্নমেন্টকে নিয়ে, সরকারকে নিয়ে, পলিটিশিয়ানদের নিয়ে, তাই আপনি ভাবেন যে নিজেই পলিটিশিয়ান হয়ে যাই? রাজ্যসভায় মেম্বার হওয়া সত্ত্বেও ট্যাক্স ইনভেস্টিগেশন তো চালু রয়েছে। আমি তো এটা জিজ্ঞেস করছি, রাজ্যসভায় মেম্বার হওয়ার জন্য আপনি কত টাকা দিয়েছিলেন? এই জন্য আমি বিজেপির অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে জিতে এসেছি, কিন্তু আর এই জন্য বিজেপি আমার ওপর কর্ণাটক হাইকোর্টে কেসও করেছে যে আমি এনআরআই, আর সেই কারণেই আমি ঠিক এলিজিবল নই, বাট আই ওয়ান দ্য কেস এজ ওয়েল। আর যখন আমি এই আদালতেও নির্দোষ বেরিয়ে আসি, তো আপনি এতেও প্রশ্ন করবেন যে তার মূল্য কত ছিল। হ্যাঁ, তার মূল এটাই ছিল যে আমার উকিল ভালো ছিল। দেখুন, আপনি একাই এমন মানুষ যিনি 2003 সালে জনতা পার্টি জয়েন করেন, আর জয়েন করেই ওই পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়ে যান। কখনো পার্টির ওয়ার্কিং ছিলেন না, সোজা ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমি তো হেগড়ে সাহেবের শিষ্য ছিলাম, আর ওনার কথাতেই আমি প্রথমে জেডিইউ এ যোগ দিই, আর আমি জেডিইউ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আর জেডিইউ থেকে আমি জনতা পার্টিতে যাই হেগড়ে সাহেবের কথায়। এবং হেগড়ে সাহেবের ইচ্ছে এটা ছিল যে জনতা পার্টির সিম্বলে কর্ণাটকে ভোট লড়া হোক। এটা বলুন জনতাকে যে আপনার পার্টি 148টা সিটে নির্বাচন লড়ে আর প্রত্যেকটাতেই হেরে যায়। ঠিক একটা আছে, সিট হেরে তো- গেছে, ঠিক একটা আছে, সিট তো তো জিততেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, 1000 ভোটে, 1000 ভোট, লেস দেন 1000 ভোটে 20 জন ক্যান্ডিডেট হেরেছে। আর যখন 50 আর 8000 ভোট হয় তখন কিন্তু 1000 ভোট কিছুই নয়। বাট মোর ইম্পর্টেন্টলি এটা মনে রাখবেন যে জনতা পার্টি কর্ণাটকের 4% ভোট পুল করে। এই সম্পর্কে আমি কিছু বলতে চাইব যে দ্যাট ইজ আ রিফ্লেকশন অফ দ্য এফর্ট দ্যাট ওয়েন্ট ইনটু। আর অন্ধ্রপ্রদেশে যেখানে কংগ্রেসের সুইপ ছিল, 2টো সিট তো নিয়ে এসেছি আমরা। বিজয় সাহেব, আমরা পলিটিক্যাল হিস্ট্রিতে যে নেবারহুড পলিটিক্যাল হিস্ট্রি আছে, এশিয়ার পলিটিক্যাল হিস্ট্রি আছে, শুধু দুজনকে এমন দেখেছি যারা পার্টি বানিয়ে ভোটে লড়েছে, একটাও সিট জেতেনি। এক বিজয় মালিয়া, 2 ইমরান খান। আমি খুশি যে আপনি ইমরান খান আর আমাকে কম্পেয়ার করছেন। উনিও সেলিব্রিটি, যেমন আপনি বলছেন। ওর লাইফস্টাইল সম্পর্কেও তো লোকে মিডিয়ায় লেখে। তো এই কথাটা তো এর অর্থ হলো এই আছে। ধরনের লাইফস্টাইল ওয়ালাদের জনতা ভোট দেয় না। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছেন, কিন্তু আমি আবার জনতা পার্টিতে জয়েন করেছি না আমি। এটাও ঠিক যে ভোটে জেতার জন্য আপনি টিপু সুলতানের সুলতানি তলোয়ার কিনতে 1.5 কোটি টাকা খরচ করেন। আমি টিপু সুলতানের তলোয়ার আমি কিনেছি 1.5 কোটি টাকায়, ভোটের জন্য নয়। আর তারপরেও আমি মোটামুটি নিজের টাকায় 10 কোটি টাকা খরচ করে টিপু সুলতানের আরও মেমোরিয়াল আমি লন্ডনে নিয়েছি। হ্যাঁ, এইসব কিছু আমার কাছে আছে, আমি বাইরে রেখে দিয়েছি। আর আমার ইচ্ছে হলো যে একটি টিপু সুলতানের মিউজিয়াম বানানো হোক ব্যাঙ্গালোরে। আর সরকার থেকে যখন আমি ওইসব পারমিশন পেয়ে যাব, তখন এইসব আমি ইন্ডিয়া আনবো। কারণ ওই তলোয়ারটা নিয়ে এত রকম কন্ট্রোভার্সি হয়ে গেছে, আর কাস্টমসের লোক আমাকে এত জ্বালাতন 7 মাস করেছে। আপনি ওই যে তলোয়ার কিনেছিলেন সেটা কাউকে বলেননি। যখন লোকসভা ইলেকশন আসে সেই সময় আপনি অ্যানাউন্সমেন্ট করেন। না না, একদম নয়, এটা ভুল কথা। আর ইলেকশনের জন্য হলে তো আমি এত টাকা খরচ করে টিপু সুলতানের অন্য ওয়ার মেমোরিয়াল কেন নেব? হ্যাঁ, আর এখন তো এত রকম আমার কাছে জিনিস আছে টিপু সুলতানের অফ গ্রেট হিস্টোরিয়াল ভ্যালিউ, যে এগুলো সব এক জায়গায় করলে ভালো একটা মিউজিয়াম, মানে একটা হিস্টোরিক মিউজিয়াম হয়ে যেতে পারে। কিন্তু আর আপনি গিয়ে ভোট চাইতে পারেন, দেখুন আমি টিপু সুলতানের এসব জিনিস এনেছি, আমাকে ভোট দিন। আমি কেবল টিপু সুলতানের তলোয়ার এবং ওয়ার মেমোরেবিলিয়া দেখিয়ে ভোট চাইব না।
আমি তো সমস্ত জনতাকে এটাই বলবো যে আপ কি আদালতের প্রোগ্রাম দেখে আমাকে ভোট দিন। কিন্তু আপনি সেই প্রথম পলিটিশিয়ান যিনি মানুষদের এনকারেজ করেন ড্রিঙ্ক করতে। বিকজ আই এম নট এ হিপোক্রেট। আমি এটা করি না যে নিজের ঘরের ভেতরে হুইস্কি আর জনতার সামনে পাইনাপেল জুস খাওয়ার লোক নই আমি। আর আহ, এটা বলবো যে আমাদের ওয়াইন ইন্ডাস্ট্রি থেকে 25,000 কোটি টাকা প্রতি বছরে স্টেট গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিই। তো স্টেট গভর্নমেন্টকে আমার প্রশ্ন করা উচিত যে এই টাকা নিয়ে আপনি গরিবদের জন্য কি করেন। আপনার পার্টির যে স্লোগান আছে সেটা হওয়া উচিত পিও আর জিও। আমার স্লোগান হলো পিও আর জিও। ওটা আমার স্লোগান পিও আর জিও, আর আপনি বলছেন এটা পার্টির স্লোগান বানানোর জন্য। আরে কিছু তো আমার নিজের কাছে রাখতে দিন। তো লিকার সার্ভ করে সেবা করতে চান দেশে? একদম, সেই জন্যই তো আমাদের যে এপিক্স আছে, এপিক্স যেগুলো রিলিজিয়াস এপিক্সও আছে, শ শ হাজার হাজার বছরের পুরনো হিস্ট্রি যদি দেখেন তো লেখা আছে যে সোমরস এটা কোনো নন অ্যালকোহলিক নয়। সোমরস ওয়াজ অ্যালকোহল। ইট ইজ পার্ট অফ ইন্ডিয়াস কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্রেডিশন। সোমরস ছাড়াও আপনাকে আরো অনেক কাজ করতে হবে যেগুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা মোকদ্দমা চালু রাখবো একটা ছোট্ট ব্রেকের পর। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি জনপ্রিয় উদ্যোগপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় মালিয়ার উপর। আপকে আদালতে পরের অভিযোগ বিজয় মালিয়ার উপর। আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি গ্ল্যামারের পেছনেই দৌড়ন। বিজয় সাহেব, যারা আপনাকে একদম ছোটবেলা থেকে চেনেন তারা বলেন যে আপনাকে আপনার বাবা বলতেন যে সবসময় কাজে মন দিতে, কিন্তু আপনার মন থাকতো সিনেমাতে। সেই জন্য আপনাকে এমন জায়গায় রাখতেন যেখান থেকে সিনেমা হল 18 কিলোমিটার দূরে ছিল। সিনেমার শখ কখনো এতটা ছিল না। আমি শুধু একটা এক্সাম্পল আপনাকে দেব যে ওই শাহজাহানপুরে এমন জায়গা ছিল যে কাজ ছাড়া কোনো আর এন্টারটেনমেন্ট প্রসপেক্ট ছিলই না, আর পিকচারও দেখতে হলে তো 18 কিলোমিটার দূরেই ছিল। কিন্তু আমার কোনো এত ফিল্ম দেখার শখ ছিল না, আর এখনো আমি 6 মাসে বড়জোর একটা সিনেমাই কিন্তু দেখি। এখন তো আমি শুনছি পিকচার বানানোর শখ হয়েছে আপনার। আমি তো ওয়ালেসও নিয়েছি 1,400 কোটি টাকা খরচ করে। আমি কিংফিশার এয়ারলাইন্স শুরু করেছি। এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা সোজা কাজ নয়, এতে অনেক পরিশ্রমের প্রয়োজন পড়ে। তো আমার প্রায়োরিটিজে আমি এখন শুধু মনোযোগ দিয়ে চলেছি। কোনো আর কি মানে দেখুন, কোনো বন্ধু চলে এলো আর বলল আমাকে সাহায্য করো, আমার ফিনান্সিয়াল সাপোর্ট চাই, আমি ফিল্ম বানাচ্ছি, তো আমি অবশ্যই কনসিডার করব। তার মানে এটা নয় যে আমি কোনো বড় ডাইভার্সিফিকেশন শুরু করতে চলেছি, আমি মহান এক ফিল্মের প্রডিউসার হতে চাইছি। আমি কোনো বন্ধু বা কোনো ইয়াং অ্যান্ড আপকামিং ট্যালেন্টকে আমি সাহায্য করছি, তো তাতেই মিডিয়া লিখতে শুরু করে আমি প্রডিউসার হয়ে গেছি। আমি থোড়েই কোনো সঞ্জয় লীলা ভনসালি হতে চাই। লোকে তো এখন এটা লিখছে যে ফিল্মের যে হিরোইনরা থাকে তাদের সাপোর্ট করার জন্য আপনি ফিল্মে ফাইন্যান্স করেন। আচ্ছা, আপনি তো খুবই ভালো আইডিয়া দিলেন, এই পদ্ধতিটা জানা ছিল না আগে। ধন্যবাদ। এটা আমি শুনেছি যে আপনি সিনে ব্লিডস নামের ম্যাগাজিন কিনেছেন, যাতে সিনেব্লিডস ম্যাগাজিন আমার, আর সিনেব্লিডসকে এক্সপ্যান্ড করে আমি হাই ব্লিডসও লঞ্চ করেছি। আর এটা একটা গ্ল্যামার ম্যাগাজিন। এই জন্যই তো বলা হয় গ্ল্যামার স্ট্রাক। আপনি যেখানে গ্ল্যামার সেখানেই আপনি যান। একটা গান আছে না, जहां मैं जाती हूं वहीं चले आते हो। হ্যাঁ, যেখানেই আমি যাই মিডিয়া ঠিক পেছনে পেছনে চলে আসে। এই কথাটা একদম ঠিক। এখানে এই দেশে মিডিয়াকে আমি এই প্রশ্ন করতে চাই যে ওরা নিজের এত গ্ল্যামার স্ট্রাক কেন? সিনেব্লিটস হলো মিডিয়া। সিনেব্লিটস একটা ম্যাগাজিন যেটা ফিল্ম
ইন্ডাস্ট্রি কভার করে। আর তেমনই হলো মানে স্টারডাস্ট, তেমনই হলো ফিল্মফেয়ার। সো হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট মাই ইনভলভমেন্ট ইন সিনেব্লিটজ? ইউ হ্যাভ ভার্ভ ম্যাগাজিন, ইউ হ্যাভ কসমোপলিটন, আরো কত রকমের ম্যাগাজিন আছে যেগুলো ফ্যাশনের। সো হোয়াটস রং উইথ হাইব্রিডস? একটা নিউজ পেপারে আমি বিষয়টা এইটা হলো যে বিজয় মালিয়া কিছু করলেই সেটা তখনই স্পটলাইটে বিষয়টা হলো যে অন্য কেউ করলে এত স্পটলাইট পড়ে না, তার উপর পাওয়ার ট্রিপ হয়ে যায়। এটা এরকমই হলো না, যেমন ডোনাল্ড ট্রাম্প যখন কিছু করেন তার উপর স্পটলাইট পড়ে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যখন কিছু করে তখন স্পটলাইট অবশ্যই পড়ে, কিন্তু আমি তো ডোনাল্ড ট্রাম্প নই। আপনি ওই রাস্তাতেই তো চলছেন। এখন লোক কখনো বলে যে আমি ব্র্যানসনের রাস্তায় চলছি, কেউ বলছেন আমি ডোনাল্ড ট্রাম্পের রাস্তায় চলছি। আমি শুধু এইটুকুই বলবো যে আমি হচ্ছে বিজয় মালিয়া, আমি নিজের রাস্তাতেই চলছি। না, আপনি প্লে বয় হওয়ার রাস্তায় চলছেন। রাস্তায় চলছি না, গন্তব্যে পৌঁছে গেছি। দেখুন, আমি এটাও শুনেছি যে এয়ারলাইন্স আপনি লঞ্চ করেছেন তাতে এয়ার হোস্টেস কে হবে তার সিলেকশনও বিজয় মালিয়া নিজে করেন। হ্যাঁ, সেটা আমাদের কোয়ালিটি কমিটমেন্ট। শুধু কোয়ালিটি, এর পেছনে আর কোনো রহস্য নেই? আপনি আপনি প্রশ্ন করছেন, তাই আমাদের কিংফিশার এয়ারলাইন্সের সার্ভিস অফারিং, প্রোডাক্ট অফারিং একটা বড় হাই ক্লাস স্ট্যান্ডার্ড আছে এর। তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবচেয়ে ভালো ইন ফ্লাইট সার্ভিস দেব এবং আমাদের ফ্লাইং মডেলস হবে কনসিস্টেন্ট উইথ কিংফিশার ব্র্যান্ড ইনভলভমেন্ট। এখন তো আমার মনে হচ্ছে বিজয় স্যার যে আপনি এই প্রোগ্রামের সদ্ব্যবহার কিংফিশার এয়ারলাইন্সকে প্রমোট করার জন্য করছেন। আপনি আপনার ইন্ডিয়া টেলিভিশন প্রমোশন করার জন্যই তো আমাকে ডেকেছেন এখানে। হ্যাঁ, এখন দেখে নেব জনতার জাজ কি বলেন আপকে আদালতে। থামবো আমরা আর একটা ব্রেকের জন্য, আর আমরা অপেক্ষা করব যে জনতার জাজ দিলীপ চারিয়ানের রায়দানের। আপকে আদালতে আজ আমাদের অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় মালিয়া। ওনাকে প্রশ্ন করেছি ওনার লাইফস্টাইল সম্বন্ধে, ওনার গ্ল্যামার স্টাক হওয়া সম্বন্ধে, ওনার পলিটিক্স সম্পর্কে। এখন সময় হয়েছে আজকের এই মামলার ওপর আজকের জাজ দিলীপ চারিয়ানের রায়দানের। বিজয় মাল্য সম্পর্কে কোয়েশ্চেন এবং উত্তর শোনার পরে আমার মনে হয়েছে যে হি শুড বি সেন্টেন্সড টু আ লাইফ অফ ওয়ার্কিং হার্ডার অ্যান্ড প্লেইং হার্ডার। ওনাকে লাইসেন্স দেওয়া হোক মানুষকে ওনার সমরসের প্রোডাকশন এবং মজার প্রতি ওনার আগ্রহ ও হিউমার দিয়ে মানুষকে অফেন্ড করে চলার। আমি ওনাকে বলবো আধ্যাত্মিক ভাবনার একটা ক্যালেন্ডার পাবলিশ করার জন্য, যেটা হবে মেঘের মতো উচ্চতার এবং যাতে ইউবি স্পিরিটসের চেয়েও বেশি কিছু থাকবে। এটাই হলো আজকের আদালতের নির্ণয়। এই আশার সাথে, এই বিশ্বাসের সাথে যে বিজয় মালিয়া আরো গুরুত্ব দিয়ে রাজনীতি করবেন, নিজের বিজনেসকে আরো বাড়াবেন, আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো আপকে আদালতে এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।